আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আর্লিংটনের জাতীয় সমাধি ক্ষেত্রে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বিতর্কের মুখে পড়েন। এই ঘটনায় তার কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, সেনা সদস্যদের সমাধি ক্ষেত্রেও রাজনীতি করার জায়গা নয়। কমলা হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেন, ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন। সেনাবাহিনী বলেছে, সমাধি ক্ষেত্রের ভেতরে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারে বিধিনিষেধ আছে। প্রচারাভিযানের সময় সেই বিষয়ে ট্রাম্প শিবিরকে সতর্ক করেছিলেন সেখানকার এক কর্মচারী। এ সময় ট্রাম্পের দলের এক কর্মী ওই কর্মচারীকে আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তবে ট্রাম্প শিবির বলেছে, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে তারা সমাধিক্ষেত্রের ভিডিও করার অনুমতি পেয়েছেন। গত সোমবার আর্লিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে বিতর্কের মুখে পড়ে ট্রাম্পের নির্বাচনী শিবির। সেদিন নিহত ১৩ সেনা সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। ৩ বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় ওই সৈন্যরা নিহত হন। কমলা হ্যারিস বলেন, অবসরে যাওয়া সেনা সদস্য, সামরিক বাহিনীর পরিবার এবং সর্বোপরি সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত। কখনোই অশ্রদ্ধা করা উচিত নয়। তাদের সঙ্গে আচরণে সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে একটুও যাতে ঘাটতি না থাকে। তবে সমাধিক্ষেত্রের ঘটনায় যারা সমালোচনা করেছেন তাদের জবাব দিয়েছেন ট্রাম্প। মিশিগানে অনুষ্ঠিত এক নির্বাচনী শোভাযাত্রায় তিনি এই বিষয়ে কথা বলেন। ট্রাম্প জানান, সমাধিক্ষেত্রে তাকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়। ট্রাম্প বলেন, আমি সেখানে গেলাম, তারা আমাকে ছবি তোলার অনুরোধ করলেন, অথচ সমালোচকেরা বলছেন আমি নির্বাচনী প্রচার চালাচ্ছি। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গরুর গোশত বহন করেছেন সন্দেহে বয়স্ক এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে উপর্যুপরি চড় থাপ্পড় ও কিল ঘুষি মারার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও অনেকে সেখানে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এমনকি ঘটনার সময় সেখানে অনেক লোকজনকে হাসি মুখেও দেখা গেলেও বয়স্ক ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেননি কেউই। এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় প্লাস্টিকের বাক্সে করে গরুর গোশত বহন করছেন সন্দেহে আশরাফ মুনিরায়ের নামের বয়স্ক ওই ব্যক্তিকে জেরা করছে একদল যাত্রী। যাত্রীদের এমন জিজ্ঞাসাবাদ আর চড় থাপ্পড়ের সময় ওই ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বল দেখা যায়। জিজ্ঞাসাবাদের মুখে মেয়ের পরিবারের জন্য গোশত নিয়ে যাচ্ছিলেন বলে জানান তিনি। মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা আশরাফ মুনিয়ার ঢুলে এক্সপ্রেস নামে ট্রেনে করে মালেগাঁওয়ে মেয়ের বাড়িতে যাবার সময় এই নির্যাতনের শিকার হয়েছেন। খবরে বলা হয়েছে, আশরাফ মুনিয়ার জবাবে সন্তুষ্ট হতে পারেননি জিজ্ঞাসাবাদকারীরা। পরে তারা কয়েক মিনিট ধরে তাকে গোশতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাকে উপর্যুপরি চড় থাপ্পড়ের পাশাপাশি কিল ঘুষিও মারে তারা। এ ঘটনার ভিডিও মোবাইল ফোনেও ধারণ করেন অনেকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আশরাফ মুনিয়া জানান, মহিষের গোশত রয়েছে তার সাথে। তার এমন স্বীকারোক্তির জবাবে একজন বলে, আমরা পরীক্ষা করার পরেই এই বিষয়ে জানতে পারবো। এখন শ্রাবণ মাস, আমাদের উৎসব চলছে আর আপনি এসব করছেন। বিশ্বজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মাসগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় শ্রাবণ মাসকে। মহারাষ্ট্র রাজ্যের পশু সংরক্ষণ আইন অনুযায়ী গরু জবাই করা নিষিদ্ধ, তবে মহিষ জবাইয়ে নিষেধাজ্ঞা নেই। মহারাষ্ট্রের রেলওয়ে কমিশনার চলন্ত ট্রেনে মুসলিম যাত্রীকে মারধরের ঘটনা নিশ্চিত করেছেন। একই সঙ্গে এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই ঘটনা ঘটে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোন চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে কিনা এমন প্রশ্নে ঝগড়া করেন নেতানিয়াহু ও গালান্ত। 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোর গাজা মিশর সীমান্তে অবস্থিত। বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে।
হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গালান্ত বলেন, এতে হামাস একমত হবে না, ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গালান্তের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এক পর্যায়ে গালান্ত বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সব জিম্মিদের হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। ৩০টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে ৮টি, বিপক্ষে ভোট দেন শুধু ইয়োভ গালান্ত। আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ড্রোন শিল্পে বিপ্লবের পর এবার এয়ার ডিফেন্স সিস্টেমেও স্বনির্ভর হয়ে উঠতে চায় তুরস্ক। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক অনুষ্ঠানে তিনি জানান, নিজস্ব ব্যবস্থাপনায় স্টিল ডোম নামের এয়ার ডিফেন্স সিস্টেমটির উন্নয়ন ও নির্মাণ কাজ চলবে। বিমান বাহিনীর একটি একাডেমির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আশা করি আমরা স্টিল ডোম প্রকল্পটি তার সব উপাদান সহ যথানিয়মে এগিয়ে নিয়ে যাব। ইসরায়েলের নাম উল্লেখ না করে তিনি বলেন, তাদের যদি আয়রন ডোম থাকে তাহলে আমাদের থাকবে স্টিল ডোম। স্টিল ডোম আমাদের ভূখণ্ডের আকাশকে সুরক্ষিত রাখবে এবং আমাদের সেন্সর ও অস্ত্রসমূহ পরস্পরকে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এর আগে রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল তুরস্ক। সেই কেনার সূত্র ধরে পশ্চিমাদের সাথে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে। S-400কে বিবেচনা করা হয় বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি হিসেবে। তবে স্টিল ডোম সিস্টেমটি নিজেরাই তৈরি করেছে আঙ্কারা। এ সময় ড্রোন শিল্পে তুরস্কের অগ্রযাত্রার কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, মনুষ্যবিহীন আকাশযান তৈরিতে আমরা যে সফলতা দেখিয়েছি তাতে শুধু মিত্র ও ভ্রাতৃপ্রীতম দেশগুলোই নয়, বরং সারা বিশ্বই আমাদের ঈর্ষা করছে। তুরস্কের প্রেসিডেন্ট জানান, শিগগিরই তার দেশের বহরে যুক্ত হতে যাচ্ছে কেজিলেল ও আনকা 3 নামের 2টি ড্রোন। বর্তমানে এগুলোর পরীক্ষামূলক উড্ডয়ন চলছে। এরদোয়ান বলেন, এই 2টি ড্রোন বিমান বাহিনীতে যুক্ত হবার মাধ্যমে তুরস্ক এই মাঠের নতুন খেলোয়াড় হয়ে উঠবে। প্রতিরক্ষা ব্যবস্থায় তুরস্ককে আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে এরদোয়ান বলেন, বিমান বাহিনীর জন্য মিসাইল কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম যাই দরকার সেগুলো আমরা তৈরি করছি কিংবা কিনছি। দেশের চারপাশ থেকে সব ধরনের হুমকি দূর করতে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে সব আধুনিক সুবিধা দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে শনিবারও ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষ হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার 2টি ইহুদি বসতিতে বিস্ফোরণের পর ইসরায়েলি সেনারা জেনিন শহরে অভিযান জোরদার করে। ওই 2টি বসতির আশেপাশের এলাকায় ব্লক রেইড শুরু হয়। মাথার উপরে নজরদারি করে হেলিকপ্টার ও ড্রোন। গত বুধবার থেকে কয়েক হাজার ইসরায়েলি সেনা পশ্চিম তীরে অভিযান শুরু করে। গত কয়েক মাসের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর এত ব্যাপক অভিযান আর দেখা যায়নি। এই অভিযানে এখন পর্যন্ত 19 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিক যেমন রয়েছে তেমনই আছে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা। পশ্চিম তীরের এই অভিযানে এখন পর্যন্ত 1 সেনা নিহত হবার কথা স্বীকার করেছে ইসরায়েল। অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধারাও দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের আল কাসাম ব্রিগেডসের সাথে মিলে তারা ইহুদিবাদীদের একটি সেনা দলের ওপর যৌথ অ্যাম্বুশ হামলা চালিয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরের আল দামজ এলাকায় ওই অভিযানে বেশ কিছু সেনা নিহত অথবা আহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, শনিবার জেনিন শহরের পশ্চিম দিকে কাফরাদান শহরের ইসরায়েলি সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের যোদ্ধারা। এদিকে গাজা উপত্যকাতেও প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রয়েছে। সেখানেও শনিবার ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কিছু প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। ফ্রন্টলাইন থেকে ফেরা আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা জানিয়েছে, আল নাসর সালাউদ্দিন ব্রিগেডসের সাথে যৌথ অভিযানে তারা রাফা শহরের তাল আল সুলতান এলাকায় একটি ইসরায়েলি মিলিটারি বুলডোজার ধ্বংস করেছে। আল কুদস ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে,
গাজা সিটির আল জায়তুন এলাকার সাকাল্লা মসজিদের কাছে এক ইহুদিবাদী সেনাকে হত্যা করেছে স্নাইপার ইউনিটের যোদ্ধারা। মধ্য গাজার নেতজারিম এলাকায় শহীদ ওমর আল কাসিম ব্রিগেডসের সাথে মিলে হেভি ক্যালিবারের মর্টার শেল ছুড়েছে তারা। গাজা সিটির আল জায়তুন এলাকায় সারায়া আল কুদস ও আল কাসাম ব্রিগেডসের সাথে যৌথ অভিযানে এক ইসরায়েলি সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শনিবার যথারীতি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে। এদিন হামলাগুলোর টার্গেটের মধ্যে ছিল বেইত হিলাল এলাকার একটি ব্রিগেড হেডকোয়ার্টার। কামিকাজের রকেট ব্যবহার করে চালানো ওই হামলাটি সরাসরি টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছে হিজবুল্লাহর মিডিয়া বিভাগ। কামিকাজে এক ধরনের আত্মঘাতী ড্রোন। বিস্ফোরক বোঝাই করা এসব ড্রোন সরাসরি টার্গেটের ওপর আছড়ে পড়ে। ইরানের উদ্ভাবিত এই ধরনের ড্রোন সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠছে। শনিবার আরেকটি অপারেশনে হিজবুল্লাহর যোদ্ধারা বার্নিতে সেনা ব্যারাক লক্ষ্য করে বুরকান রকেট ছুড়েছে। হামলার ফলে ব্যারাকে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দিনের তৃতীয় হামলাটি চালানো হয় বিরকেতের রিশা সেনাঘাঁটি লক্ষ্য করে। এছাড়া শনিবার সকালে মার্জ সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলাটি সরাসরি ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে আল জলিল উপত্যকার কাফর গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরিত হয়েছে। ঘটনার সাথে সাথে ওই এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, শনিবারও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের একাধিক শহর ও গ্রামে হামলা চালিয়েছে তারা। এছাড়া কিছু আর্টিলারি হামলাও চালিয়েছে ইসরায়েল। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, এডেন উপসাগরে গ্রোটন নামের একটি জাহাজে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি ভঙ্গ করায় জাহাজটির ওপর হামলা চালানো হয়েছে। তিনি জানান, নৌবাহিনীর সাথে ড্রোন ও মিসাইল ফোর্স মিলে হামলাটি চালিয়েছে। এর আগে আগস্ট মাসের ৩ তারিখ একই জাহাজের ওপর হামলা চালিয়েছিল হুথিরা। ইয়াহিয়া সারি আরও জানান, হুথি যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দিতে সমর্থ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।